বিপ্লবে নিহত আমাদের শহীদদের মায়েরা, আমাদের জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী আমাদের মেয়েরা, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত আয়োজক এবং অন্যান্য সরকারি কর্মকর্তা এবং প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আসলে এই জুলাই বিপ্লবে 10 জন অথবা 11 জন নারী শহীদ হয়েছেন, সেটি বড় কথা না, হয়তো ছেলেদের সংখ্যা অনেক বেশি। এই জুলাই বিপ্লবে নারীদের যে কন্ট্রিবিউশন ছিল সেটি যদি আমি বলতে যাই, আমি 4 জন, হাজার হাজার লক্ষ লক্ষ নারী এবং মেয়েরা যেভাবে অংশগ্রহণ করেছিল, সেখানে বলতে গেলে আমার 4 জন শিক্ষিকার কথা সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়। একজন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনামি ম্যাডাম, আরেকজন হলো নুসরাত জাহান ম্যাডাম, যারা একটা জুলাই বিপ্লবের যোদ্ধারা একটা প্রোগ্রাম দিয়েছিল, এটা 13 অথবা 14 জুলাই সম্ভবত, রিমেম্বারিং আওয়ার হিরোস। এই প্রোগ্রামে আমাদের ছেলেদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল শাহবাগ থানায়। সেখান থেকে সারিয়ে আনতে গিয়ে 2 ম্যাডাম আহত হয়েছিলেন। ছাত্রলীগ, যুবলীগের যে সমস্ত পেটোয়া বাহিনী ছিল এবং পুলিশের সাথে তাদের সঙ্গে অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ করেছিলেন, তাদের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন, পড়েও দিয়েছিল, আমি দেখেছি এটা। কিন্তু তারা যে কি বলা যায়, মানে অভূতপূর্ব সাহসিকতা আসলে দেখিয়েছেন, সেটি আসলে বিরল। তারা সামনে থেকে সেদিন যদি এই সন্তানদেরকে না ছাড়াতেন, সেটি আমাদের সকল নারীদের মধ্যে আমি মনে করি সাহস সঞ্চার করেছিল। আমরা এরপরে দেখতে পাই যে আমরা একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষিকা, যাকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি, চৌধুরী সাইমা, ডক্টর চৌধুরী সাইমা। তার প্রতি কথা ছিল আমাদের এই জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল ছেলে মেয়ে, আপামর জনগণ, সবার জন্য এক একটা শব্দ ছিল এক একটা বুলেটের মতো, এক একটা অনুপ্রেরণার নাম আমি মনে করি। উনি যখন একটা ছেলেকে যখন শাহবাগ থানার একজন ইন্সপেক্টর মুখ চেপে ধরেছিলেন, উনি তখন বলেছিলেন যে আমার সন্তানের মুখ চেপে ধরার অধিকার কে আপনাকে দিয়েছে, কেন আপনি ধরলেন? এই প্রতিবাদী কণ্ঠ আমার মনে হয় সারা বাংলাদেশের সকল নারী, সকল এই বিপ্লবে অংশগ্রহণকারী সকল মানুষকে উদ্বুদ্ধ করেছে। আরেকজন শিক্ষিকার কথা না বললে নয়, যিনি আরো আগে, ওনার নাম, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শামীমা বেগম। উনি যখন প্রথম আবু সাইদ, আমাদের প্রথম শহীদকে যেদিন 16ই জুলাইতে হত্যা করা হয়, সেদিনই উনি বলেছিলেন, ওনার পিছনে, উনি যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্টের উনি হেড ছিলেন সম্ভবত, ওনার পিছনে 2 জনের ছবি ছিল। আপনারা জানেন যে 2 জনের ছবি থাকতো সবসময়। উনি একজনের ছবি নামিয়ে ফেলেছিলেন, সাথে সাথে বলেছিলেন, কোন খুনি যে আমার সন্তানের গায়ের রক্ত যার গায়ে, তার ছবি আমার অফিসে থাকবে না। তারপরে তাকে প্রসিডিং করা হয়েছে, তাকে চাকরিচ্যুত করার ব্যবস্থা করে, অনেক কিছু। এটি আসলে বলার অর্থ হলো এই অসম সাহসিকতা এই মায়েদের ছিল। আমরা দেখি একজন গরিব মা, সে পানি খাইয়েছিল, বলেছিল যে আমার তো টাকা নেই, আমি অসুস্থ, আমি যেতে পারছি না তোমাদের সাথে, কিন্তু তোমাদের জন্য দোয়া আছে আমার। আমরা দেখেছি 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধ, স্বাধিকার আন্দোলন যেটিকে আমরা বলি, আমরা 90-এর গণ আন্দোলন যেটা ছিল, 90-এর যেটা স্বৈরাচার বিরোধী আন্দোলন যেটি আমরা বলি, আর 24-এ এসে যেটি বিপ্লব হয়েছিল, এই প্রতিটা ক্ষেত্রে এই নারীদের ছিল অসামান্য ভূমিকা। তারা সত্যিকার অর্থে সামনে থেকে পিছনে থেকে, এই যে আমাদের ডাক্তার আছেন এখানে, সম্মানিত ডাক্তার আছেন, সেবা দিয়ে, তারা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, এভাবে তারা যেভাবে এই বিপ্লবীদেরকে সাহায্য করে গেছে, যদি এটি না করতো তাহলে হয়তো এই বিপ্লব এভাবে আসলে সফল হতো না। আমরা একজন মাকে দেখেছি, যখন পুলিশ তার সন্তানকে হ্যান্ডকাপ করে, অ্যারেস্ট করে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাচ্ছে, তো সেই মা, আমি তার নাম জানি না, বলতে পারবো না, পিছন থেকে দৌড়ে এসে তার সন্তানের পিছনে পিঠ চাপড়িয়ে থাপড়িয়ে এসে বলেছিল, তাকে হয়তো ওই কি কথাগুলো বলেছিল, এই কথাগুলো আসলে শোনা যায়নি ভিডিওতে কোনোদিনই, কিন্তু আমরা যেটা গেস করতে পারি, হয়তো এমনটি বলেছিল যে তোমার ভয় নেই, আমরা আছি। এই যে মায়েদের প্রেরণা, আসলে সারা পৃথিবীতে যখন পুরস্কার সফল হয়, যে বিভিন্ন রকম কবিতা বা সব জায়গায় আছে, আমরা জানি এই যে বোনাপার্ট, যিনি বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমার মনে হয় যে উনি যদি এই প্রেক্ষাপটগুলো ওই সময় বসে ভাবতে পারতেন, তাহলে সঙ্গে আরেকটু যোগ করতেন যে শিক্ষিত এবং একজন সাহসী মা দাও, তাহলে এই সাহসী শব্দটা যদি যুক্ত হতো, তাহলে আমার মনে হয় কথাটা আরো বেশি। কারণ সাহসী মারাই তার সন্তানকে এই যুদ্ধে নামতে, এবং আমার মনে হয় যে যেটা আমি যেদিন দেখলাম যে এই সাবেক ফ্যাসিস্ট সরকারের যিনি প্রধানমন্ত্রী, যিনি
এই 15ই জুলাইতে যেদিন বললেন যে তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এই কথা বলার পর প্রথম বিদ্রোহ কে করেছিল? কোনো ছেলেরা করেনি সচরাচর। এটা রোকেয়া হল এবং আমাদের শামসুন্নাহার হল থেকে সকল মেয়েরা তাদের তালা মালা ভেঙে ওই হলের সমস্ত হাজার হাজার মেয়েরা রাস্তায় নেমেছিল, সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েরা রাস্তায় নেমেছিল, সকল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যত সরকারি কলেজ বেসরকারি কলেজ সবাই নেমেছিল। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে ছাত্রলীগের পেটা বাহিনী আঘাত করেছিল, তাদেরকে যখন হলগুলো ভ্যাকান করা হলো, বন্ধ করা হলো, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাঠে নেমে গেল। যখন তাদেরকে প্রতিহত করা হলো সেই বনানীতে বা ভাটারার দিকে, তখন আমি দেখেছি যে আমাদের সকল জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা রাস্তায় নেমেছিল। ইভেন আমরা দেখেছি আমাদের এই বিকারুন্নেসা নুনের ছোট ছোট মেয়েরা এবং তাদের মায়েরা সবাই একত্রে মাঠে নেমেছে। সো আসলে এই মেয়েদের এবং মায়েদের ভূমিকা আসলে একদিনে আলোচনা করলে হবে না, আর রিমেম্বারিং দ্য মাদার্স আমার মনে হয় যে বললেও হবে না। এই মায়েদের অতীতকাল থেকে যেভাবে ভূমিকা ছিল, আমরা এক সময় দেখেছি এই সমাজটা মাতৃতান্ত্রিক ছিল, তখন মেয়েরা বাজার করতো, সংসার করতো, এটা সেটা। পরবর্তীতে কালের পরিক্রমায় হয়তো এটি আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। আমরা শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করতে চাই বেগম রোকেয়ার নাম, যিনি নারী আন্দোলনের পথিকৃৎ, যিনি নারী শিক্ষাকে যদি এভাবে সামনের দিকে এগিয়ে না আনতেন, তাহলে হয়তো আমরা আজকে এতগুলো আমাদের শিক্ষিত মা, বোন এবং সন্তানকে এখানে দেখতে পেতাম না। এই জন্য আমরা মনে করি কালে কালে যুগে যুগে যে সমস্ত নারীরা সামনে থেকে এসছে, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, অথবা পিছনে থেকে রক্তের মতো যে কাজ করে গেছে, যাদেরকে দেখা যায়নি, তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং সালাম। আমরা আসলে গত 1 বছরে আমি জাহাঙ্গীর সেলিম ভাই যা যা বলেছেন সবগুলোর সাথে আমি এন্ডোর্স করি। শুধু একটি কথা আমি বিনয়ের সাথে একটু দ্বিমত পোষণ করতে চাই। উনি একটি কথা বলেছেন যে গত 1 বছরে নারী নির্যাতন হয়েছে এত বেশি হয়েছে, সত্য নারী নির্যাতন হয়েছে। আমি এখানে বলতে চাই 15.5 বছরে যারা ফ্যাসিজম করেছিল দেশে, আজকে সকল পত্রিকা সকল মিডিয়া গত কয়েকদিন ধরে আপনারা জানেন রাষ্ট্রবিরোধী যে চক্রান্ত হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে, কিভাবে 5ই আগস্টে কি করতে হবে সমস্ত কিছু বলা হয়েছে। একটা পত্রিকা এখানে ফোকাস করেছে, কেউ হেডলাইন করেছে, মাঝের লাইনে কেউ লিখেছে, শেষের পাতায় লিখেছে, লেখেনি। কেন লিখেনি? আপনার সেই মানুষগুলোর ভিতরে কষ্ট আছে, তাদের ভিতরে বেদনা আছে, তারা ওই ফ্যাসিজমকে আবার ফিরিয়ে আনতে চায়। নারী নির্যাতন হয়নি আমি অস্বীকার করছি না, বাট আমি যদি পুলিশের ভিউপয়েন্ট থেকে বলতে চাই, ক্রাইম ডেটা অ্যানালিসিস করে বলতে চাই যে অত্যন্ত কম হয়েছে। কিন্তু আমি এমন ভাবে ফোকাস করেছি, ঢাকা শহরের ছিনতাই সারা জীবনই ছিল, সবসময় ছিল, বহু লোক মারা গেছে, এটি কোনো ইস্যু না। ইস্যু হলো যে আমি সেটাকে কিভাবে মানুষের কাছে উপস্থাপন করছি। এই ফ্যাসিস্ট যারা, এই ফ্যাসিজম যারা করেছে গত 15.5 বছরে, যারা সকল ক্ষেত্রে ফ্যাসিজম করেছে, মানুষের সকল অধিকারকে হরণ করেছে, সকল জায়গায় তারা বৈষম্য সৃষ্টি করেছিল, তারা এই মিডিয়াগুলোকে একচ্ছত্রভাবে কন্ট্রোল করেছিল, তারা কন্ট্রোল রোধ করেছিল। আমাদের সাংবাদিক ভাইরা অনেক ভালো মানুষ আছেন যারা সঠিক কথা লিখতে চান, সাহসী কথা লিখতে চান, সাহসী উচ্চারণ করতে চান, সমাজকে সুন্দরভাবে পথ দেখাতে চান। তারাও এক সময় আসলে কি বলা যায় এক ধরনের সংখ্যার মধ্যে ছিল, লিখতে পারেনি। তাদের কলমের হয় কালি ফুরিয়ে গিয়েছিল, অথবা কলমগুলো চলতে পারেনি, তাদের সামনে হয়তো অস্ত্র তাক করে ধরে কথা বলার। এই জন্য আমরা দেখেছি সাংবাদিক পর্যন্ত ফ্যাসিস্টের মধ্যে চলে গিয়েছিল। কিভাবে তারা মানে একটা সমাজকে কিভাবে কলুষিত করা যায় এবং সমাজে মাথাচাড়া দিয়ে উঠতে পারে সমস্ত বিষয়গুলো, সেগুলোকে তারা ফোকাস করেনি। তো আজকে ওই জন্য বলতে চাই যে আসলে গত 1 বছরে নারী নির্যাতন যে বেড়েছে, এটি আসলে কোনো ডেটা তারা প্রমাণ করে না, কিন্তু আমরা সেটাকে এই সমস্ত ওই ফ্যাসিস্টের মিডিয়াগুলো এবং তাদের দোসররা সেটিকে এমন ভাবে ফোকাস করেছে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য। এবং এই বিপ্লব যে ছিল এটি আসলে ওই সরকার তৎকালীন সময়ে যারা ছিল তাদের বিরুদ্ধে একটা চক্রান্ত, সেটিকে প্রমাণ করার জন্য বারবার সেটি করেছে। এই জন্য আমি আমাদের এখানে আমাদের মেয়েরা যারা আছে, যারা আমাদের সন্তানের মতো, যারা এখন স্টুডেন্ট আছে, যারা এই অসম সাহসিকতার পরিচয় দিয়েছিল, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই যে আমাদেরকে এই যে, আমি জানি না এই স্লোগানটা কে ডেভেলপ করেছে, তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যে আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। সত্য কথা, এটিকে ধারণ করতে হবে, এই বিপ্লবকে ধারণ করতে হবে। শুধুমাত্র এই জুলাইকে আমি ধারণ করলাম এটি হবে না, সারা বছর এই বিপ্লবকে ধারণ করতে হবে। আর যেন কোনোদিন এই বাংলাদেশে ফ্যাসিজম ফেরত আসতে না পারে এবং অন্য নতুন কেউ যদি ফ্যাসিজম সৃষ্টি করতে না পারে, সেদিকে আমাদের সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমাদের যে মায়েরা তার সন্তান হারিয়েছে, আমাদের এই ছোট ভাই যে চমৎকার করে বলেছে, ও লাস্টে যে বললো, নামটা আমি ভুলে গেছি,
যে এই যে চমৎকার করে বলেছে যে সন্তানের কাঁধে বাবার লাশ বা মায়ের সামনে তার সন্তানের মৃত্যু, এর চেয়ে পৃথিবীতে আর কষ্টের কোনো জিনিস নাই, আমরা আর দেখতে চাই না। আমরা আমাদের আইজিপি মহোদয় আপনারা বলেছেন যে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয় বলেছেন যে উনি সরি বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, যে আসলে একটা 2,12,000 সদস্যের একটা বাহিনী, এই বাহিনীতে সবাই আসলে সবাই আমরা এই মাটিরই সন্তান। পুলিশ এই কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, কারো না কারো স্বামী, কারো না কারো স্ত্রী, কারো না কারো বন্ধু, কারো না কারো আত্মীয়। আমার সন্তান যদি কালো হয়, আমার সন্তান যদি কোনো কারণে অটিস্টিক হয়, এই যে আমাদের ডাক্তার আছে উনি বলতে পারবেন, বাই বার্থ যদি তার অন্য কোনো ধরনের প্রবলেম থাকে, সেই সন্তানকে আমরা ফেলে দিই না। সেই সন্তানকে আমরা বরং কি করি, আমরা চিকিৎসা দিয়ে রেকটিফাই করে তাকে আমরা ভালো করার চেষ্টা করি। তো পুলিশের মধ্যে আমাদের কিছু ডিরেইল মানুষ ছিল, অল্প গুটি কয়েক সন্তান, তারা একটা সময় হয়তো কোনো একটা দলের রাজনীতি করেছে, পরবর্তীতে যখন চাকরিতে এসেছে তারা ওই দল এবং ওই প্রফেশনকে আলাদা করতে পারেনি, যে কারণে তারা এই ফ্যাসিজমের দে বিকেম দ্য পার্ট অফ দ্য ফ্যাসিজম। আমরা আমাদের আইজিপি মহোদয়, যিনি অত্যন্ত দৃঢ়ভাবে লাউড এন্ড ক্লিয়ারলি বলেছেন যে পুলিশ কোনোদিন কোনো জনগণের গায়ে আর গুলি করবে না, কারণ পুলিশের সেই অধিকার নেই এবং সেই অধিকার কোনোভাবে কোনো আইন কাউকে দেয়নি। কিন্তু আগের ফ্যাসিস্ট সরকার যেটি করেছিল, বাধ্য করেছিল। আপনারা জানেন যে আপনারা যদি দেখে থাকেন, তা অনেকগুলো ভিডিও আমরা দেখেছি, অডিও আমরা শুনেছি, সেখানে কি ধরনের কথাবার্তা বলা হয়েছে, শুনলে আমাদের কষ্ট বুক ভেঙে যায়। একটা বাহিনীকে কখনোই, যে বাহিনীটা জনগণের জন্য আইন কানুন দ্বারা যাদেরকে বলা হয়েছে সবচেয়ে বড় সার্ভিস প্রোভাইডিং এবং বেস্ট টু সার্ভ দ্য পিপল, যেটা যে বাহিনীটা আমার কাছে মনে হয়েছে মানুষ যখন বিপদে পড়ে সবার আগে আল্লাহকে স্মরণ করে, তারপর যদি আহত নিহত হয় ডাক্তারদের স্মরণ করে, আর নইলে আদার্স কোনো বিপদে পড়লে পুলিশকে স্মরণ করে। সেই বাহিনীটাকে কিভাবে জনগণের মুখোমুখি দাঁড় করা হয়েছে, সেই বাহিনীটাকে কিভাবে ধ্বংস করা হয়েছে, একটি দেশকে একটা ধ্বংস করে অন্য একটা দেশের কাছাকাছি দাঁড় পানতে নেওয়ার জন্য, তাদের একটা কলোনি করার জন্য কি অপচেষ্টা ছিল। এই জন্য আমরা বলবো যে পুলিশ আপনাদের শত্রু না। পুলিশ এই জন আকাঙ্ক্ষার পুলিশ হওয়ার পথে তারা শতভাগ এগিয়েছে এবং এই পুলিশ গত 1 বছরে আপনারা দেখতে পাবেন যে এই পুলিশের কোনো গুলিতে, পুলিশের কোনো লাঠির আঘাতে কোনো মানুষ আহত হয়নি এবং ভবিষ্যতে হবে না, এটি নিশ্চিত। আমরা এই জুলাই বিপ্লবের পক্ষে যত ধরনের কাজ করতে হয় আইন শৃঙ্খলা রক্ষাতে, আমরা সবগুলো করতে বদ্ধপরিকর এবং আমরা এই দেশকে সুন্দর করতে এবং জন আকাঙ্ক্ষার পুলিশ করতে অবশ্যই আমরা 100% বদ্ধপরিকর। আমি সবশেষে বলতে চাইবো, আমাদের সন্তানরা যারা আছে তাদেরকে আমরা বলবো যে তোমরা লেখাপড়া করে এই পুলিশ ডিপার্টমেন্টে আসো, মানুষের সেবা করো। পুলিশ আসলে সত্যিই একটা বেস্ট ওয়ে টু সার্ভ দ্য পিপল। আমি বললাম এখানে শুধু আইন কানুন কিছু করলাম, শিখলাম আর পুলিশ হয়ে গেলাম তা না। মোমবাতির মতো নিজেকে পুড়িয়ে যদি সমাজকে কিছু আলোকিত করা যায় তাহলে পুলিশ। আমি সারা রাত জেগে জেগে পাহারা দিয়ে যদি মানুষের সুখ নিদ্রা নিশ্চিত করতে পারি তাহলেই তুমি পুলিশ। তো এই পুলিশের প্রতি আমাদের মধ্যে যে বিদ্বেষ, যে কষ্ট, যে আমাদের মধ্যে ঘৃণা বা অন্যান্য যে বিষয়গুলো আছে, আমি বলবো আমরা সেই পুলিশ নেই। সেটি পুলিশ এখন 100% অ্যাক্টিফাইড হয়েছে, কাজ করছে এবং জনআকাঙ্ক্ষার পুলিশ হচ্ছে। সো আমি আবারও এই জুলাই বিপ্লবে যে মায়েরা এবং মেয়েদের যে ভূমিকা আছে তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ পুলিশ এবং জামাল পুলিশের পক্ষ থেকে তাদেরকে আবারও সম্মান শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।